আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন যাবৎ আসলে কোনো ভিডিও করা হয় না। অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত। সে কারণে আসলে ভিডিও করা হচ্ছে না। তো অনেকদিন পরে আপনার ভিডিও নিয়ে ফিরলাম। তো তো মূলত আপনার আজকে আমরা কথা বলবো বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে। যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ অলরেডি 2-0 এগিয়ে আছে 3 ম্যাচ সিরিজে। তো কিরকম হলো বাংলাদেশের পারফরমেন্স এবং এই দুইটা টি-20 যে বাংলাদেশ জিতলো, আসলে দুইটা টি-20তে এই টিমটা কিরকম ছিল বা কে কিরকম পারফর্ম করতেছে, বা আমরা আসলে ফিউচার কোনো স্টার পেলাম কিনা, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মেনলি দুইটা টি-20 জিতেছি। দুইটা টি-20 কিন্তু আপনার লো স্কোরিং ম্যাচ ছিল। আপনি যদি দেখেন যে দুইটা টি-20 আমরা ফার্স্ট টি-20টা আপনার 7 রানে জিতেছি এবং পরের টি-20 ম্যাচটা 27 রানে জিতেছি। তো আপনি যদি স্কোর খেয়াল করেন, ফার্স্ট টি-20তে বাংলাদেশ করেছিল 147 এবং 7 রানে জিতেছে, এবং সেকেন্ড টি-20তে বাংলাদেশ 129 করেছে, যেটা 27 রানে বাংলাদেশ জিতেছে। তো আলটিমেটলি দুইটা টি-20 কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। এই ওয়েস্ট ইন্ডিজের কিংস্টোনের এই ভেন্যুটা আসলে দীর্ঘদিন যাবৎ ইউজ করা হয়নি। বলতে ওয়েস্ট ইন্ডিজ খেলেনি, বাট ওয়ার্ল্ড কাপের সময় ইউজ করা হয়েছিল। তো ওয়ার্ল্ড কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ 2013 সালে লাস্ট ম্যাচ খেলেছিল এই ভেন্যুতে। সো আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজের কাছেও এই ভেন্যুটা খুব বেশি ফেমিলিয়ার না। আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন, আমি বলবো যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স বেশি এই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের তুলনায়। কারণ ওয়ার্ল্ড কাপের আপনার 3টা ম্যাচ বাংলাদেশ এই ভেন্যুতে খেলেছে, এবং লো স্কোরিং ম্যাচগুলো যেটা আপনারা নেপালের সাথে বা আফগানিস্তানের সাথে। তো আলটিমেটলি বাংলাদেশের এক্সপিরিয়েন্স এই ভেন্যুতে বেশি ছিল। তো এই ভেন্যুতে আপনার লো স্কোরিং টার্গেট খুব ইজি কোনো টার্গেট না যে চেস করে আপনি জিতে ফেলবেন। এবং বল আপনি যদি দুইটা ম্যাচই দেখে থাকেন, বল খুবই টার্ন করতেছিল। আপনার আকিল হোসেন, যে আপনার ওয়েস্ট ইন্ডিজের বলার, পাওয়ার প্লেতে বল করেছে। ও কিন্তু দুইটা ম্যাচেই দুর্দান্ত বল করেছে, এবং দুইটা ম্যাচে ও এনাফ পরিমাণ টার্ন, স্পিন, সুইং আদায় করে নিয়েছে বল থেকে। সো এই আমরা দুইটা ম্যাচ জিতেছি, কিন্তু আলটিমেটলি আমাদের ব্যাটসম্যানদের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হয়েছে। দুইটা ম্যাচে আসলে আমাদের কোনো ব্যাটসম্যানই যে ভালো পারফর্ম করেছে এরকম না। ফার্স্ট ম্যাচে সৌম্য সরকার 40+ রান করেছে, বা সেকেন্ড ম্যাচে আপনার শামীম হোসেন 35 রান করেছে। তো আলটিমেটলি আপনি যদি প্রমিজিং ব্যাটিং দেখেন, এই দুইটা টি-20 ম্যাচে খুব বেশি প্রমিজিং ব্যাটিং কারো কাছ থেকে আমরা দেখতে পারিনি। লিটন দাস 2 ম্যাচেই ব্যর্থ, তামজিদ তামিম 2 ম্যাচেই ব্যর্থ, আফিফ 1 ম্যাচে সুযোগ পেয়েছে, আফিফ ব্যর্থ, মেহেদী হাসান মিরাজ চান্স পেয়েছে 1 ম্যাচে, তাকে আপনি ব্যর্থ বলতে পারবেন না। সে 26 রান করেছে এবং মোটামুটি একটা স্কোর করেছে, এবং তার সেকেন্ড ম্যাচ জেতার পিছনে তার অবদান অনেক। যেই উইকেট পড়ে যাওয়ার পর তার এই রানগুলো খুবই ক্রুশাল ছিল, এবং লাস্টে আপনার জাকির এবং শামীমের ক্যামিও। আমি বলবো আপনার দুইটা টি-20 ম্যাচে যে আমাদের অর্জন হলো যে শামীম হোসেন পাটোয়ারি, যে আবার ব্যাক করেছে টি-20তে, এবং সে দুইটা ম্যাচেই ফিনিশারের রোল পালন করেছে। আপনি দেখবেন যে দুইটা ম্যাচেই কিন্তু সে মেহেদী হাসান মিরাজ, এবং সেকেন্ড ম্যাচে তো সে রিশাদের পরেও ব্যাটিংয়ে নেমেছে। দুইটা ম্যাচেই সে আপনার ফিনিশারের রোল পালন করেছে, এবং দুইটা ম্যাচেই সে পারফর্ম করেছে। তো আলটিমেটলি সে যদি এই পারফরমেন্স কন্টিনিউ করতে পারে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন হবে। এবং আমি বলবো জাকিরের ব্যাটিং, যেটা কমেন্টেটররাও বলে আসতেছিল যে তার লেগ সাইডে স্ট্রং, সে লেগ সাইডে অন সাইডে শট খেলতে সে খুব বেশি পছন্দ করে। তো আলটিমেটলি জাকির যদি তার আদার সাইডে, অফ সাইডে বা লং অফের শটগুলো ইমপ্রুভ করতে পারে, তা আমি বলবো যে জাকিরও আমাদের একটা অ্যাসেট হতে যাচ্ছে। সে কিন্তু টেস্টে খুব ভালো পারফর্ম করেছে, এবং ওয়ান ডেতেও সে ভালো পারফর্ম করেছে। টি-20তেও দুইটা ম্যাচেই সে 20+ রান করেছে। তো আলটিমেটলি সে যদি তার শট ইমপ্রুভ করতে পারে, এবং যদি তার শর্টের রেঞ্জগুলা যদি ইমপ্রুভ করতে পারে, হোপসো আমরা ভালো একটা অ্যাসেট পেতে যাচ্ছি টি-20তেও ইভেন। কারণ সে শট করতে পারে, বড় শটও করতে পারে, তার হাতে সেই স্ট্রং অ্যাবিলিটি তার আছে।
সে বড় বড় শট করতে পারে, সো এটা আমরা ইউজ করতে পারি। এবং সৌম্যর ফর্মে ফিরা, সে ওয়ানডেতেও লাস্ট ওয়ানডেতে রান করেছে এবং ফার্স্ট টি-20তেও রান করেছে। সেকেন্ড টি-20তে আনফর্চুনেটলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সে রান আউট হয়ে গেছে, যদিও সে তার ফিঙ্গার ডিসলোকেটেড হয়ে গেছে স্লিপে থাকা ক্যাচ ধরতে নিয়ে। আনফর্চুনেটলি সে প্রায় 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে, হয়তো বিপিএল এর ফার্স্ট কিছু উইক সে হয়তো বা খেলতে পারবে না, হাফ পর্যন্ত হয়তো বা খেলতে পারবে না। এটা একটা বড় আমি বলবো লস ফর রংপুর রাইডার্স। সে রংপুর রাইডার্সের হয়ে খেলবে। আপনারা জানেন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে সৌম্য সরকার কি পরিমাণ ভূমিকা পালন করেছে। তবে এই সিরিজে আমরা সবচেয়ে বড় অর্জন যেটা বলবো সেটা হচ্ছে বোলিং। আমাদের বোলাররা দুর্দান্ত বল করতেছে। এরকম না যে আপনার তারা যে শুধু কন্ডিশনের ফায়দা তুলে নিয়ে ভালো বল করতেছে, এরকম না। আপনি যদি বোলারদের ভেরিয়েশন দেখেন, লাইন লেন্থ দেখেন, অনেক ইমপ্রুভ করেছে। আপনি যদি তানজিম সাকিবের কথা বলেন, সে প্রত্যেক ম্যাচেই রান খাচ্ছে আনফর্চুনেটলি, বাট তার বোলিং যদি দেখেন আপনি, তার মানে আপনার অ্যাটাকিং যেই স্ট্রেংথ, যেই অ্যাটাকিং মুডে সে বল করে বা প্রতিপক্ষ ব্যাটসম্যানকে চোখ রাঙানো, এইসব জিনিস আসলে আমরা খুব কমই দেখেছি বাংলাদেশের বোলারদের ভিতরে। এই জিনিসটা আসলে খুবই ইমপ্রেসিভ এবং সে প্রত্যেক ম্যাচেই ভালো বল করতেছে, ভালো জায়গায় বল ফেলতেছে। সে আপনার স্লোয়ার বল করতেছে, স্লোয়ারগুলা অফ কাটার দুর্দান্ত। এবং আপনার যে আপনার যেই লেগ স্পিন, যেটা বা লেগ স্পিন বলবো না পেসারদের জন্য, আপনার ব্যাক অফ হেড যে বলটা করতেছে সেটাও আপনার দুর্দান্ত। আপনার ওর যেই বোলিং ক্যাপাবিলিটি, আমি বলবো যে ওর স্কিল আছে, এটা যদি বাংলাদেশ সঠিকভাবে নার্সিং করে, আপনার হাসান মাহমুদ বলেন বা তানজিম সাকিব বলেন, আমাদের অ্যাসেট। আর তাসকিন সে ইমপ্রুভড বলার। আপনি 4-5 বছর আগে বলেন, আমি বলবো তাসকিন একই জায়গায় বল করে যায়, একই লেন্থে বল করে, তার কোনো ভেরিয়েশন নাই, তার কোনো মানে সে বুদ্ধি খাটিয়ে বল করতেছে এরকম না, বাট সে ইমপ্রুভ করেছে। আপনার লাস্ট ম্যাচগুলো যদি দেখেন, টেস্ট, ওয়ানডে এবং টি-20, হি হ্যাজ ইমপ্রুভড এ লট। সো আমি বলবো এটাই আমাদের বড় অর্জন, বলাররা বল করতেছে। এবং মাহেদী হাসান, সে সবসময়ই আমি বলি টি-20তে তাকে প্রাধান্য দেওয়া উচিত। এ কারণে তার যে আপনার ভেরিয়েশন আছে, বলে পেস আছে। সে আপনি যদি তাকে বলেন যে তুই আমার ওভারে 2-3টা ইয়র্ক বল লাগবে, সে ওইটাও করতে পারবে। তাকে দিয়ে আপনি ইভেন আপনার লাস্ট ওভারেও বল করাতে পারবেন। সো তার মধ্যে সেই ভেরিয়েশনটা আছে। সো পাওয়ার প্লে বলার হিসেবে সে খুবই ভালো বল করতেছে। সো হোপসো সে এই ফর্মটা কন্টিনিউ করবে। আর যদি সে তার ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে। তার ব্যাটিংটা সে এখনো প্রপার ব্যাটসম্যানের মতো ব্যাট করতে পারে না, তার স্ট্রাইক রোটেশনে খুবই প্রবলেম হচ্ছে। তো এই সব জিনিসগুলো যদি ইমপ্রুভ করতে পারে, আমি বলবো যে বাংলাদেশ টিম ওভারঅল ভালো করতেছে এবং সামনে আরো ভালো করবে। তবে আমাদের এই ফর্মটা এবং ধরে রাখতে হবে এবং টিম ওয়াইজ খেলতে হবে। আপনারা যদি দেখেন ফার্স্ট টি-20 এবং সেকেন্ড টি-20 দুইটা ম্যাচেই সবাই পারফর্ম করেছে, সে কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে। তো আলটিমেটলি 1-2 জনের উপর ডিপেন্ড না করে যদি টিম ওয়াইজ পারফর্ম করতে পারে, তাহলে বাংলাদেশ আরো অনেক ম্যাচ জিতবে সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন।